ভালো লেগেছে দেখতেছি। 4 বছর পুলিশ ওরে 2 হাত ধরিয়া কোর্টে উঠাইতে আনতেছে। আমি দৌড়াইয়া গিয়া ওই দরজার সামনে, কোর্টের দরজার সামনে গিয়া গায়ে হাত দিয়েছি। আমার সন্তান আমাকে এক নজর তাকাইয়া, আর সে আমার দিকে চাইতে পারে নাই, সে হাঁটতে পারে না, বাঁকা হইয়া বলে না। উঠের পর কখন তাকে বাইর করবে আর নজর দেখো। উঠের পর আমি দিবুর কাছে জিজ্ঞেস করলাম যে বাবা আমি কি তার সাথে কথা বলতে পারবো? তারা আমাকে আশ্বস্ত করতে পারবে, আসলে দেয় না। ওরা মা হারা সন্তান, ওরা 3 ভাই, 3 বোন থেকে আমার মা মারা গেছে। আমি এই সমুদ্র সাগর পাড়ি দিয়ে ছেড়ে মানুষ করার জন্য প্রাণ চেষ্টা করছে। আল্লাহ রসের রহমান দেশবাসীর দোয়ায় আল্লাহ এটাকে ঢাকাবাসী নিজে করার মতো তৌফিক দান করছে। সেই ক্ষেত্রে সেই ঢাকাবাসীতে ইংরেজি বিভাগে লেখাপড়া করে 18 সালে কোটা সংস্কার আন্দোলনের হাল ধরে সে কোটা সংস্কার আন্দোলনে তারা সফল যেভাবে হয়েছে। তারপর ঢাকাবাসীতে নির্বাচনে ডাকসু সাবেক নির্বাচনে সে অংশগ্রহণ করা আল্লাহর রহমতে আপনাদের 10 জনের দোয়ায় তাকে আল্লাহ নির্বাচিত করছে। কিন্তু নির্বাচিত হওয়ার পরও সে ডাকসুতে সঠিকভাবে বসতে পারে নাই। আমার মনে হয় আপনারা যে সাংবাদিক ভাইরা আছেন তারা সবাই সকল খবরই তথ্য আপনারা জানেন। যাই হোক, তারপরে সে ছোটখাটো একটা দল গঠন করছে, গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ মানে জনগণের কথা বলার পরিষদ। সে জনগণের পক্ষে কথা বলতেছে, এতে তার প্রতি হামলা মামলা যথেষ্ট কিছু হয়েছে। আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, আমার সন্তান 3 ছেলে, আমার সন্তানরা আমার ফ্যামিলির ভিতরে কোনো মামলা মকদ্দমা, কোনো অন্যায় অত্যাচার, জুলুম, খুন, রাহাজানি, চিন্তার ভিতরে আমার সন্তানরা নাই। আমি ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম। আল্লাহর উপরে ভরসা করে বলি, একটা গম, একটা চাল, একটা টাকা আমি আমার সন্তানদেরকে খাওয়াই নাই। আমি আমার নিজের শ্রমের পারিশ্রমের টাকা দিয়ে আমি এদেরকে মানুষ করেছি। আশা করি আল্লাহর রহমতে এটাই আমার সফল। তো আমি তো দেশের বাড়ি থাকি। গেল 19 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 20 তারিখ রাত্রে বলা চলে, 19 তারিখ দিবাগত রাত্র 3টা থেকে 3:30 এই সময় তার বাসায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবী, চাকরিজীবী, সেনা সদস্যরা, র্যাব, বিডিআর, আর্মি, এরা ওই তার বাসায় গিয়া তাকে অমানসিকভাবে তাকে অ্যারেস্ট করে এবং তার বাসা থেকে 7-8টা মোবাইল নিয়ে নিয়েছে। পরে তার খোঁজের জন্য যখন র্যাব অফিসে যাওয়া হয়েছে, তখন যারা ডিউটিতে ছিল তারা বলছে আমাদের এখানে আসে নাই, আপনারা ডিবি কার্যালয় যাবেন। ওখান থেকে ডিবি কার্যালয় গেছে, সেখানেও তার খোঁজ মেলে নেয়। তারপরে তারা বলছে যে আপনারা আপনাদের লোকাল থানায় যান, হাতের যে থানা, সেখানে গেছে, সেখানে গিয়েও তার খোঁজ মেলে নেয়। আমি তখন দেশ থেকে রওনা দিছি, আমরা খুব আতঙ্কের ভিতরে ছিলাম, আল্লাহ তাকে গায়েব করে ফেলছে কিনা। আল্লাহর অশেষ রহমত, সাধারণত গায়েব হয়নি। পরে আবার 21 তারিখ রাতে তাকে
ওই 3, 2, 19, 20, 21 তারিখ রাত্রে তাকে ডিবি কার্যালয় থেকে কোর্টে নিয়েছে। কোর্টে নেওয়ার পর ওখানে তারে 7 দিন রিমান্ড দিয়েছে, 5 দিন রিমান্ড দিয়েছে। আমি ঢাকা ক্যাশে শুনি তাকে 5 দিন রিমান্ড দিয়েছে। 5 দিন রিমান্ডের পর গতকালকে তাকে কোর্টে উঠেছে। উঠানোর কথা ছিল গতকালকে আগের দিনই রাত্রে, 5 দিন পূর্ণ হয় রাত 8টায়, কিন্তু ওই রাত্রে দেখে উঠায় না নাকি এটা জানি না, এটা আইনজ্ঞ তারা বলতে পারবে। পরের দিন যখন কোর্টে উঠাইছে, আমরা তীর্থের কাকে তাকে এনেছি, কখন তাকে কোর্টে উঠা। কোর্ট থেকে যখন আবার বের করতেছে, তখন আমি সাংবাদিক, ফেসবুক আলা যারা ছিল, পুলিশ প্রশাসনের যে লোকজন ছিল, তাদেরকে সরাই আমি আমার গায়ে হাত দিয়া, তার গায়ে দিয়ে হাত দিয়া দেখি তার হাতটা কালো হয়ে গেছে। তার শরীরে স্পর্শ করার পরে স্পঞ্জের মতো অনুভব করতেছি। তার আমি পিঠে এই জায়গায় গেঞ্জির একটা নিয়ে আমি নিজেই, পুলিশ আমাকে তখন কিছু বলে নেই, আমি ফাঁক করে দেখছি তার সর্বশরীর জড়া জড়া হয়ে গেছে। কেন, কি অপরাধ? রাজনীতি করাটাই কি তার অপরাধ ছিল? যদি থাকে, বাংলাদেশে যদি এরকম আইন থাকে, তাহলে সকলের রাজনীতি বন্ধ করে দেবে, আপত্তি নাই। কিন্তু রাজনীতি করলে ভালো মন্দ দুই এক কথা বলতেই পারে, বলে, এটা সমস্ত দলই বলে, এটা তো অপরাধ না, এটা তো রাজনৈতিক চর্চা। সেক্ষেত্রে এইভাবে অন্যায়ভাবে জুলুম করে তাকে মারধর করা, তাকে নির্যাতন করা, এবং তাকে কোর্টে বলা হয়েছে, কোর্টে যখন তাকে দেখা হচ্ছে, তখন জজ সাহেব বলছে যে আমি তাকে দেখবো। তারে যখন আবার পুনরায় রিমান্ড চেয়েছে, সে তার কাছে, জজ সাহেব তার কাছে কথাবার্তা বলছে, বলার পরে সে তাকে আর রিমান্ড দেন। এখন শঙ্কা করতেছিল, আবার 2 তারিখে তাকে আর একটা মামলায় দিয়ে আবার, এবং আগামী 2 তারিখে তার আর একটা মামলা আছে। আমি তো গ্রামের মানুষ, এত সব তো জানিও না আর বুঝিও না, তো সেটা নাকি কোন আদালতের বিষয়, একটা কেস, সেটার ওই 2 তারিখে তার